আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলা টু কোরিয়ান একাডেমির নতুন অফিস 2025 সালের এপ্রিল মাস থেকে উত্তরা 9 নম্বর সেক্টরে, মস্কট প্লাজা এবং উত্তরা নর্থ টাওয়ারের ঠিক অপোজিটে, একের বি রোড নাম্বারের 8 নম্বর বিল্ডিং এবং চতুর্থ তলায় লিফটে, 4-এর এতে আমাদের অফিস। যাদের সুযোগ আছে বা প্রয়োজন হবে তারা ভিজিট করতে পারে। আজকে আমরা দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সের স্পেশাল পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ভিসা ক্যাটাগরি সম্পর্কে। স্টুডেন্ট ভিসা দক্ষিণ কোরিয়ার ভিসা ক্যাটাগরি ডি এর মধ্যে আলোচনা করা হয়েছে। এর মধ্যে D21 অ্যাসোসিয়েট ডিগ্রি, D22 ব্যাচেলর ডিগ্রি এবং D23 মাস্টার্স ডিগ্রি, এইগুলোতে বাংলাদেশ থেকে মোটামুটি কিছু স্টুডেন্ট আসে। সেটার পরিমাণও বাংলাদেশ থেকে খুব একটা বেশি নয়। তবে সম্প্রতি D41 কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে কিছু স্টুডেন্ট আসছে, সেটার পরিমাণ একদমই নগণ্য। তো আমরা চেষ্টা করছি এই জায়গাতে বেশি স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো এই জায়গাতে সুযোগ দিতে হলে দক্ষিণ কোরিয়া থেকে ভিসা ইস্যু করে স্টুডেন্ট নেওয়াটাই সবচাইতে উত্তম, কারণ বাংলাদেশ থেকে ভিসা রেশিওর হারটা খুবই কম। তো কারা কারা ভিসা ইস্যু করতে পারে বা স্পেশাল পার্টটা কি? নর্মাল পার্ট হচ্ছে বা রেগুলার পার্ট হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে বাংলাদেশে এম্বাসি ফেস করে সেইখান থেকে ভিসা হইতেও পারে, নাও পারে, এটা হচ্ছে রেগুলার বিষয়। আর দক্ষিণ কোরিয়া থেকে বিশেষ কিছু ইউনিভার্সিটি ভিসা ইস্যুইং নাম্বার দিতে পারে। সেই ইস্যুইং নাম্বার দিলে বাংলাদেশ থেকে সাধারণত ভিসা ড্রপ করে না, এগুলোকে আমরা স্পেশাল ক্যাটাগরি বলে থাকি। তো আমরা স্পেশাল ক্যাটাগরির আজকে বিস্তারিত একটু জানবো যে আসলে কিভাবে ভিসা ইস্যুইং নাম্বার দেয় বা কি ভিসা ইস্যুইং নাম্বারটি, এই বিষয়টি। দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিকে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম ক্যাটাগরি খুব ভালো মানের ইউনিভার্সিটি, দ্বিতীয় ক্যাটাগরি মাঝারি মানের ইউনিভার্সিটি, তৃতীয় হচ্ছে নিম্নমানের ইউনিভার্সিটি এবং চতুর্থ হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, 1 বছর তারা কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। তো প্রথম ক্যাটাগরিতে কারা আছে? প্রথম ক্যাটাগরিতে এইরকম ইউনিভার্সিটি আছে যাদের স্টুডেন্ট ড্রপ আউটের হার 1%-এর নিচে, 1%-এর নিচে, অর্থাৎ 1 বছরে যদি 1000 স্টুডেন্ট ভর্তি হয় তাহলে 10টা স্টুডেন্টও সেই ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করে না বা করতে পারবে না, এরকম সিস্টেমটা তারা বিল্ড আপ করছে। এরকম ইউনিভার্সিটি যাদের পড়াশোনার মান ভালো, যাদের অন্য অন্য দিক থেকে ভালো, সবকিছু ভালো, এরকম প্রত্যেক বছর দক্ষিণ কোরিয়া সরকারি সংস্থা, শিক্ষা মন্ত্রণালয় একসাথে হয়ে এরকম প্রতিনিয়ত মার্কিং করতে থাকে। দক্ষিণ কোরিয়াতে বর্তমান ইউনিভার্সিটির সংখ্যা ক্যাম্পাস 410টির মতো রয়েছে। এর মধ্যে পূর্ণ বিশ্ববিদ্যালয় 210টির মতো, কর্মমুখী বিশ্ববিদ্যালয় আছে 95টির মতো, মাস্টার্স কলেজ আছে কিছু, এরকম সবকিছু মিলে প্রায় 410টি, 370টি ইউনিভার্সিটি, 410টির মতো ক্যাম্পাস আছে। তো এর মধ্যে মাত্র 27টি ইউনিভার্সিটি বিশেষ ইউনিভার্সিটির মধ্যে স্থান করে নিয়েছে। তার মধ্যে 2025 সালে ভিসা দিতে পারবে এরকম সাধারণ ইউনিভার্সিটি বা পূর্ণ ইউনিভার্সিটি 22টি, একটি কর্মমুখী বিশ্ববিদ্যালয় এবং 4টি মাস্টার্স কলেজ রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলো চাইলে তাদের পছন্দ অনুযায়ী বিশ্বের যে কোনো দেশ থেকে অল্প অল্প করে স্টুডেন্ট কে তারা ভিসা ইস্যুইং নাম্বার দিতে পারে। ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে, অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে ভিসা দেওয়ার সক্ষমতা আছে এই ইউনিভার্সিটিগুলোর। এরা চাইলে যে কোনো স্টুডেন্টকে যদি অ্যাডমিট করে তাহলে তারা ভিসা ইস্যু বা ভিসা করে দিতে পারে। তো ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে হচ্ছে ভিসা ইস্যুইং নাম্বার এবং কনফার্মেশন লেটার। ভিসা ইস্যুইং নাম্বার কারা দিতে পারে? যারা পুরাতন আগে থেকে এই কাজটা করতে অভ্যস্ত তারা দিতে পারে। আর এই বছর নতুন যে 5টি ইউনিভার্সিটি যুক্ত হয়েছে তারা এখনো এই কাজটি করে অভ্যস্ত হয় নাই, তারা দিলেও দিতে পারে ভিসা ইস্যুইং নাম্বার। যদি নাও দেয় তাহলে তারা কনফার্মেশন লেটার দিবে, যেটা নিয়েও যদি আমরা এম্বাসি ফেস করাই তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা 99%। তো এই হচ্ছে ভিসা ইস্যুইং নাম্বারের বিষয়। এর নিচে যে ইউনিভার্সিটি রয়েছে দ্বিতীয় ক্যাটাগরিতে, এইখানে ইউনিভার্সিটির সংখ্যা রয়েছে বর্তমানে 158টি। এই 158টি ইউনিভার্সিটি মধ্য শ্রেণীর ইউনিভার্সিটি, এদেরও ভিসা রেশিও মোটামুটি আমরা বলতে পারি 50 থেকে 70%-এর মধ্যে। কিন্তু তারপরে বাংলাদেশে ডকুমেন্টসের সন্দেহের কারণে, যেটা এম্বাসি বলে যে স্টুডেন্টরা ফেক ডকুমেন্ট সাবমিট করে, ব্যাংক অথেন্টিক না, এই কারণগুলো তারা সন্দেহ করার কারণে অথেন্টিক থাকার পরে বাংলাদেশ থেকে সাধারণত ভিসা ড্রপের হার 50%-এরও বেশি, অর্থাৎ ভিসা হওয়ার চান্সটা 50%-এরও কম থাকে। সর্বশেষ ক্যাটাগরিটা হচ্ছে যে 11টি ইউনিভার্সিটি এবং 13টি ইউনিভার্সিটিকে 2টি ক্যাটাগরিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা 1 বছর কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন করতে পারবে না। এর মাঝখানে একটা ক্যাটাগরি আছে, এটা হচ্ছে সাধারণ ক্যাটাগরি। এই ধরনের ইউনিভার্সিটিতে ভর্তি হলে ভিসা হওয়ার চান্স 50%-এর নিচে, 30%-এর উপরে, অর্থাৎ 110 জন আবেদন করলে 3 জনের ভিসা বা 5 জনের সর্বোচ্চ ভিসা হইলেও হইতে পারে। তো এইখানে সবচেয়ে নিরাপদ পদ্ধতিটা হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে ভিসা ইস্যুইং নাম্বার, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে
ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভিসা রেশিও কম হওয়ার কারণে। তো আমরা এখন জেনে নিব ইনটেক সম্পর্কে। ল্যাঙ্গুয়েজ কোর্সে এক একটা সেমিস্টার 3 মাসে শেষ হওয়ার কারণে একটি বছরে 4টি সেমিস্টার থাকে এবং এই 4টি সেমিস্টারে আলাদা আলাদাভাবে স্টুডেন্ট ভর্তি করা হয়। মার্চ সেমিস্টার, জুন সেমিস্টার, সেপ্টেম্বর সেমিস্টার এবং ডিসেম্বর সেমিস্টার, 4টি সেমিস্টারে। অনার্সের ক্ষেত্রে অনার্স মাস্টার্সের 2টা সেমিস্টার রয়েছে, মার্চ এবং সেপ্টেম্বর। এটা আপনারা একটু মাথায় রাখবেন, পরে আমাদের কাজে লাগবে। ব্যাচেলরের জন্য ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা রয়েছে, অর্থাৎ ব্যাচেলরের প্রি কোর্স হিসাবে মাস্টার্সের ক্ষেত্রে সাধারণত ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো ইউনিভার্সিটি ভর্তি করে না। বিশেষ ক্ষেত্রে মাস্টার্স 3 বছরের হলে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স ইনক্লুডেড থাকে, কিন্তু আলাদা করে মাস্টার্সের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স হয় না। তো ব্যাচেলরের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা রয়েছে প্রি ব্যাচেলর কোর্স, এইটাতে এসএসসি এইচএসসি তে অর্থাৎ ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সাধারণত তারা রিকোয়ারমেন্ট চায় 80%। কোনো কোনো ইউনিভার্সিটি যদি যথাযথ ছাত্র না পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 70%, 3.5, বাংলাদেশে যেহেতু 5 পয়েন্টে আমরা জিপিএ হিসাব করি, 3.5 আমরা হিসাব করে নিতে পারি। আর যেহেতু ডিপ্লোমা আমাদের 4 পয়েন্টের মধ্যে, এখানে আমরা 80% মার্ক হিসাবে 3.3 অথবা 70% মার্ক হিসাবে 3.0 আমরা গণনা করতে পারি। ব্যাংক সলভেন্সি সাধারণত কোনো কোনো ইউনিভার্সিটি 10,000, কোনো কোনো ইউনিভার্সিটি $12,000 ধরে থাকলেও আমরা সবসময় হিসাব করে রাখি $15,000 উপরে বাংলাদেশের জন্য। বাংলা টাকা যেটা 20 লক্ষ টাকার উপরে থাকতে হবে এবং ফার্স্ট ব্লাডের মধ্যে হতে হবে, অর্থাৎ বাবা মা ভাই বোন এর মধ্যে যে কেউ এটা হতে পারে। তবে হাজব্যান্ড ওয়াইফের জন্য করতে পারে, ওয়াইফ হাজব্যান্ডের জন্য করতে পারে, যেহেতু তারা ফার্স্ট ফ্যামিলি। তো এইখানে মামা চাচা খালু কারো এই টাকা দেওয়ার সুযোগ নেই। স্টাডি ক্যাপ 3 বছর পর্যন্ত অ্যালাউ করা যায়, অর্থাৎ এখন 2025 সালে আমরা যাদেরকে ভর্তি করব তারা ভর্তি হতে পারবে। 24, 23 এবং 22 সালে যারা পাশ করেছেন তারা ভর্তি হতে পারবে এবং বয়স হইতে হবে 25 বছরের মধ্যে। অর্থাৎ বাংলাদেশে শিক্ষাবর্ষর 6 বছরে যদি ভর্তি হয়, 12, 6, 18 বছরে একটা মানুষের 18-র কাছে 19 বছর হইতে পারে, সে ইন্টারমিডিয়েট পাস করবে, অর্থাৎ 12 ক্লাস পাস করবে। 12 ক্লাস পাস করার পরে তাকে যদি 3 বছর ধরা হয় তাহলে 19, 3, 21 বছর বা 22 বছর হতে পারে। সেই ক্ষেত্রে 25 বছর পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে। 25 বছরের বেশি বয়স হলেও ইউনিভার্সিটি তাকে অ্যালাউ নাও করতে পারে। কি কি ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট ভিসার জন্য একই ধরনের ডকুমেন্টস লাগে, শুধু আমরা এখানে যে বিশাল একটা লিস্ট রয়েছে স্টুডেন্ট ভিসার ডকুমেন্টসের সেখান থেকে বাদ যাবে আইএলস এবং টপিক, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোর্সের যেহেতু পড়া, এখানে আইএলস বা টপিকের দরকার নেই। আইএলস টপিক ছাড়া বাকি সবগুলো ডকুমেন্টস দিতে হবে। এবং অনার্স মাস্টার্সের যেহেতু এখানে আমরা মাস্টার্স ভর্তি করব না বা পিএইচডি ভর্তি করব না, অনার্স মাস্টার্সের সার্টিফিকেট লাগবে না, বাকি সবগুলো ডকুমেন্টসই লাগবে। যদি নামের সমস্যা থাকে কোথাও তাহলে অ্যাফিডেভিটও লাগবে। এটা আমরা আমাদের অফিসে আসলে সবাইকে সরবরাহ করব ইনশাআল্লাহ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে খরচের হিসাব। স্যার আমাদের কত খরচ হবে, এই প্রশ্নটা আমরা সবসময় বেশি পেয়ে থাকি। তো এইটা নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব এবং বিশদ এখানে আলোচনা করে বুঝাই দেওয়ার চেষ্টা করব আসলে কোন কোন জায়গাতে খরচ বেশি হচ্ছে বা সাধারণের সাথে এখানে পার্থক্যটা কি, এবং 6 মাস 9 মাসের একটা বিষয় আছে, সেগুলো সবকিছু খোলাসা করে তুলে ধরার চেষ্টা করব। আগেই বলেছি যেহেতু ভালো ইউনিভার্সিটি, পড়াশোনা ভালো, পুরাতন ইউনিভার্সিটি, কোরিয়ার না শুধু ইন্টারন্যাশনালি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোই কোরিয়ারও টপ র্যাঙ্কিং হিসাবে থাকে। এবং এই বছর যে 22টি এবং 23টি বিশ্ববিদ্যালয় যে র্যাঙ্কিং আছে, তারা ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর দিক থেকে খুবই ভালো। তো সাধারণত তাদের টিউশন ফিটা বেশি হবে। ভালো ইউনিভার্সিটি টিউশন ফি সাধারণত 15 লক্ষ ওয়ান থেকে 20 লক্ষ ওয়ানের মাঝামাঝি হয়ে থাকে। মাঝারি ধরনের ইউনিভার্সিটি টিউশন ফি 10 লক্ষ থেকে 15 লক্ষ ওয়ানের মাঝামাঝি হয়ে থাকে। যারা বাংলাদেশ থেকে প্রথম আসছেন তাদেরকে ওয়ানের হিসাবটা বলি, 1 লক্ষ ওয়ান সময় বাংলাদেশি টাকায় প্রায় 8,000 টাকা প্লাস মাইনাস বর্তমান সময়ে। তো যদি আমরা বলি যে 10 লক্ষ ওয়ান তাহলে বুঝতে হবে 80,000 টাকা, যদি বলি 20 লক্ষ ওয়ান তাহলে বুঝতে হবে 1,60,000 টাকা, যদি বলি 15 লক্ষ ওয়ান তাহলে বুঝতে হবে 1,20,000 টাকা। তো এরকম আমরা যদি বলি যে 15 লক্ষ ওয়ান গড় একটা ইউনিভার্সিটি ফি, তাহলে বুঝতে হবে 1,20,000 টাকা এক সেমিস্টারের ফি। তাহলে 4 সেমিস্টারের ফি কত হবে? 4 সেমিস্টারের ফি হবে সাধারণত 4 বারং 48, 4,80,000 টাকার মতো বাংলাদেশি টাকায়, বা তার একটু বেশি হবে। তো যেহেতু আমরা বলেছি ভালো ইউনিভার্সিটি, তাহলে 15 থেকে 20 লক্ষ টাকার মাঝামাঝি, 20 লক্ষ হলে তাহলে হচ্ছে 1,60,000। তাহলে 4 সেমিস্টারে কত হচ্ছে মোটামুটি 4 সেমিস্টারে মোটামুটি 6 লক্ষ টাকার মতো। তো এই হিসাবটা মাথায় রাখলেই হবে।
আর নর্মাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি আমরা এটাই বলি যে 2 সেমিস্টারে ফি কত আসতেছে, 2 সেমিস্টারে যদি আমরা 15 করেও ধরি তাহলে 15 দুগুণ 30, 4 সেমিস্টার হলে 60 লক্ষ, 60 লক্ষ 6 8 48, 4,80,000 টাকা সর্বোচ্চ এক বছরের সেমিস্টার ফি হতে পারে। নর্মাল আর স্পেশাল ইউনিভার্সিটির পার্থক্যটা মূলত টিউশন ফির ক্ষেত্রে এই জায়গাতেই। এক বছরে যখন টিউশন ফি হিসাব করা হয় তখন প্রায় 2 লক্ষ টাকা কম বেশি হয়ে যায় তাদের হিসাবের মধ্যে। তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে এক বছরে 2 লক্ষ টাকা অতিরিক্ত খরচ করতেই হবে টিউশন ফির ক্ষেত্রে। অন্যান্য খরচগুলোর ক্ষেত্রে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তার আগে পূর্ণ একটা খরচ একটা ইউনিভার্সিটির আমরা খরচ দেখি। তো এইখানে 3টা ইউনিভার্সিটির খরচ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে সংশিন ওমেন্স ইউনিভার্সিটি, তারপরে কোরিয়া ইউনিভার্সিটি এবং সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটির খরচ আমি গড় করে দেখানোর চেষ্টা করেছি। প্রথম যেটি দেখানো হয়েছে এখানে এক বৎসরে 4 সেমিস্টারের খরচ দেখানো হয়েছে। সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে 16 লক্ষ করে 4 16 64 লক্ষ, কোরিয়া ইউনিভার্সিটিতে 18 লক্ষ করে 4 18 72 লক্ষ এবং সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে 16 লক্ষ 60,000 করে 66 লক্ষ 40,000 শুধুমাত্র সেমিস্টার ফি বাবদ পরিশোধ করতে হবে। এর সাথে যখন আপনি কোরিয়াতে আসবেন তখন অ্যাপ্লিকেশন, যখন আপনাকে ভাইভাতে পাস করানো হবে, ইনভয়েস দেওয়া হবে, তখন এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 80,000। তাহলে সুকমিয়ং ওমেন্স সংশিন ওমেন্স ইউনিভার্সিটিতে দিতে হবে 64 লক্ষ 80,000, কোরিয়া ইউনিভার্সিটিতে দিতে হবে 73 লক্ষ 20,000 এবং সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে 1 লক্ষ ওয়ান স্বাস্থ্য বীমা সহকারে 68 লক্ষ ওয়ান পরিশোধ করতে হবে। যেটা যদি আমরা বাংলা টাকায় হিসাব করি, আমি একটু বাংলা টাকা হিসাব করার সময় অতিরিক্ত টাকা যোগ করেছি। কারণ হচ্ছে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 10,000 টাকার মতো লাগে, টাকা ট্রান্সফারের সময় একটু অতিরিক্ত চার্জ কাটে, সেন্ডিং ফি কাটে, অনেক সময় দেখা যায় টাকা লেগে যায়। তো স্টুডেন্টদেরকে প্রথমে কম বললে পরবর্তীতে যে বেশি হলে তারা একটু এই বিষয়টাকে খারাপভাবে দেখে। আর ডলার রেট মাঝে মধ্যে ওঠানামা করে থাকে, এর জন্য আমরা একটু বেশি করে ধরে দেখিয়েছি। সংশিন ওমেন্স ইউনিভার্সিটিতে 5,60,000 টাকা, কোরিয়া ইউনিভার্সিটিতে 6,30,000 টাকা এবং সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে মোটামুটি 6 লক্ষ টাকার মতো খরচ হবে শুধুমাত্র টিউশন ফি এবং ভর্তি ফি বাবদ। এবং এটা দিয়ে যখন কোরিয়াতে আপনারা ভর্তি হয়ে যাবেন বা এখান থেকে ভিসা ইস্যুইং নাম্বার হয়ে যাবে অথবা কনফার্মেশন লেটার পাবেন, তারপরে বাংলাদেশে এম্বাসিতে যে এই ডকুমেন্টসটা সাবমিট করার সাথে সাথে আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে। ভিসা দেওয়ার পরে দক্ষিণ কোরিয়াতে আপনাদেরকে পরিশোধ করতে হবে $2,000 এইখানকার ভর্তি সহায়ক যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিকে। এখন কথা আসতে পারে যে এই কোম্পানিকে কেন আমরা $2,000 দিব। নর্মাল ভাবে যদি আমরা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হই তাহলে আমাদের সেমিস্টার ফি দিতে হয়, অর্থাৎ মাঝারি কোয়ালিটি বা নিম্নমানের কোয়ালিটির ইউনিভার্সিটিতে যদি ভর্তি হয় তাহলে আমাদেরকে সেমিস্টার ফি দিতে হয় 2টা। আমি একটা সাধারণ হিসাব তুলে ধরতেছি। আমাদের একটা ইউনিভার্সিটি সজং ইউনিভার্সিটি এইবার অ্যানলিস্টেড হয়েছে দক্ষিণ কোরিয়াতে। এই সজং ইউনিভার্সিটি মধ্য শ্রেণীর একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আমি যদি ভর্তির ফি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে 3,70,000 টাকা। প্রথমে 2 লক্ষ টাকা হচ্ছে টিউশন ফি বাবদ, 6 মাসের টিউশন ফি 2 লক্ষ টাকা এবং 6 মাসের যে ডরমেটরি ফি এটা হচ্ছে 1,70,000 টাকা। টোটাল 3,70,000 টাকা হলে এই ইউনিভার্সিটিতে 6 মাসের ফি পরিশোধ করা, অর্থাৎ এইটা দিয়ে আপনারা ভিসা আবেদন করতে পারবেন। কিন্তু ভালো ইউনিভার্সিটিতে 1 বছরের টিউশন ফি পরিশোধ করতেই হবে। 1 বছরের টিউশন ফি পরিশোধ করার পরে আপনি এইখানে আসার পরে যদি ড্রপ আউট হন তাহলে ইউনিভার্সিটির যে টপ র্যাঙ্কিং আছে টপ র্যাঙ্কিং থেকে নিচে পড়ে যেতে পারে। তারা যে কোনো মূল্যে এই ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং ধরে রাখার জন্য আপনি যেন ড্রপ আউট না হন, এর জন্য তারা একটা ব্যবস্থা গ্রহণ করেছে। সেটা হচ্ছে তারা ভর্তির সময়ে সাধারণ কোম্পানিগুলোর হাতে ভর্তির দায়িত্ব না দিয়ে, আমাদের মতো একদম বাংলাদেশি একটা কোম্পানির হাতে দায়িত্ব না দিয়ে কোরিয়ার বড় কোনো প্রতিষ্ঠানের হাতে তারা দায়িত্ব দিয়ে রাখে, যারা আমাদের মতো ছোট ছোট বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে থাকে। তারা ইউনিভার্সিটিকে একটা লিখিত দিয়ে রাখে যে এই স্টুডেন্ট কোনো কারণে যদি ড্রপ আউট হয় তাহলে তারা এই ইউনিভার্সিটিতে 4 বছর পড়া সময়কালীন তার যে খরচ হবে সম্পূর্ণ খরচের টাকা তারা ইউনিভার্সিটিকে ডোনেশন দিতে বাধ্য থাকবে। এই চুক্তি তাদের সাথে থাকে। তো তাদের এই ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হইতে হলে তাদের একটা গ্যারান্টি লেটার নিতে হয়, রিকমেন্ডেশন লেটার নিতে হয়। এই রিকমেন্ডেশন লেটারের জন্য তাদেরকে আমাদের $2,000 পরিশোধ করতে হয়। হয়তো এর বাহিরে কোনো এজেন্সি যদি চুক্তি করে নিতে পারে বা ভালো কোনো এজেন্সি যদি কোনো ইউনিভার্সিটি ছাড় দিয়ে থাকে তাহলে তাদের কাছ থেকে নিতে পারে। তবে আমি কোরিয়ার যে এজেন্সির অধীনস্থ হয়ে এই ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করতেছি, এই জায়গাতে এর বাহিরে আমার কাছে সুযোগ নেই। তবে সাধারণ ইউনিভার্সিটিতে ভর্তি হলে এই টাকা দিতে হচ্ছে না। আপনারা চাইলে আমার যে সাধারণ ইউনিভার্সিটিগুলো আছে যেমন ভেক্সক ইউনিভার্সিটি, কিম্পু ইউনিভার্সিটি, ইনতক ইউনিভার্সিটি, সজং ইউনিভার্সিটি, এরকম যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন কম খরচে। তবে এইখানে অ্যাপ্লাই করতে হলে ওনাদেরকে এই টাকাটা দিতে হবে। তারা আপনার 4 বছর পড়ার খরচ যদি আমরা ধরি বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা
যদি আপনি ড্রপ আউট করেন তাহলে ওই ইউনিভার্সিটিকে তারা ডোনেশন দিবে এবং ওই টাকা আমাদের কাছ থেকে তুলে নেবে। আমরা কিভাবে এই টাকাটা পরিশোধ করব? আমাদের মাধ্যমে যখন কোনো স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে আসতে চাইবে তখন আমরা ভিসা পাওয়ার আগে তাদের কাছ থেকে ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে এই মর্মে চুক্তি স্বাক্ষর করে নিব, অর্থাৎ আপনাদের কাছে থেকে, আপনাদের অভিভাবকদের কাছ থেকে আপনি ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় ড্রপ আউট করতে পারবেন না। যদি কোনো কারণে ড্রপ আউট করেন তাহলে এই যে ২৪ লক্ষ বা ৩০ লক্ষ টাকার সমমানের সম্পদ আমাদেরকে পরিশোধ করতে হবে। আর আপনি যদি ড্রপ আউট না করেন তাহলে কোনো সমস্যা নাই, এইটার কোনো মূল্য নেই। এই চুক্তি আমরা স্বাক্ষর করে রেখে আমাদের কাছে সংরক্ষণ করব উকিলের দ্বারা নোটারি করে। যদি কখনো আপনারা ড্রপ আউট করেন তাহলে এটা আমরা ব্যবহার করতে বাধ্য হব। এই মর্মে এই ইউনিভার্সিটিগুলোতে আমরা ভর্তির সুযোগ দিয়ে থাকি। এর কারণে আমাদের এই $২,০০০ অতিরিক্ত পরিশোধ করতে হয়। সাধারণ এবং স্পেশালের পার্থক্য হচ্ছে এই $২,০০০। তারপরে আপনাদের ভিসা হয়ে গেলে, অর্থাৎ এই $২,০০০ প্লাস করে যদি আমরা দেখি তাহলে সংশিন ইউনিভার্সিটিতে টোটাল পরিশোধ করতে হচ্ছে ৮,১০,০০০ টাকা, কোরিয়া ইউনিভার্সিটিতে ৮,৮০,০০০ টাকা এবং সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে ৮,৫০,০০০ টাকা। অর্থাৎ আমরা যদি গড় ধরি তাহলে ৮.৫ লক্ষ টাকার মতো করে আমরা গড় পরিশোধ করতে হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ভর্তির ব্যাপারে। এর সাথে অ্যাডিশনাল ফি হচ্ছে আমাদের বাংলাদেশে এজেন্সি ফি ১ লক্ষ টাকা। এর সাথে যুক্ত করলে দক্ষিণ কোরিয়াতে ভর্তির যে টোটাল খরচ রয়েছে এই খরচটা সম্পূর্ণ। এই খরচের পরে কি থাকে? ভিসা হওয়ার পরে দক্ষিণ কোরিয়াতে এসে আপনাদের অ্যাকোমোডেশনের দরকার হবে, অর্থাৎ থাকার জায়গার দরকার হবে। দক্ষিণ কোরিয়াতে আপনারা যারা প্রথম আসতেছেন বা সবাই প্রথম আসতেছেন, আসার পরে আপনারা এয়ারপোর্ট থেকে কিভাবে ইউনিভার্সিটিতে যাবেন, আপনাদের কেনাকাটার বিষয় আছে, আপনাদের মোবাইল ফোন অ্যাক্টিভ করা, সিম কেনা, ব্যাংক অ্যাক্টিভ করা, টুকিটাকি কেনাকাটা, রাস্তাঘাট চেনা, পরিবহন কার্ড করা ইত্যাদি অনেক ধরনের কাজ থাকে। এই কাজগুলো করার জন্য আমরা বিশেষ কোনো কর্তৃপক্ষের হাতে দায়িত্ব দিই অথবা আমাদের যে কোম্পানি আছে কোম্পানির দ্বারা এই কাজগুলো করে থাকে। এটার জন্য একটা পিক আপ চার্জ আছে, অর্থাৎ আপনাদের পিক আপ করা এবং এই কাজগুলো করে দেওয়ার জন্য আমরা সাধারণত একটা চার্জ নিয়ে থাকি। তারপরে ডরমেটরি, কোনো ইউনিভার্সিটির ডর্ম আছে, কোনো ইউনিভার্সিটির ডর্ম নেই, কোনোটা ৬ মাস, কোনোটা ৪ মাস, কোনোটা ৩ মাস করে ভাগ করা থাকে। তো আমি গড় একটা খরচ দেখানোর চেষ্টা করেছি। যেহেতু ৩টা ইউনিভার্সিটি কোরিয়ার রাজধানী শহরে, তাদের ডর্মের খরচটা বেশি হবে। অন্য ইউনিভার্সিটির সঙ্গে যখন আপনারা খরচের তুলনা করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে ঢাকা শহরে বাসা ভাড়া চিটাগাং শহর বা খুলনা শহরের বাসা ভাড়ার চাইতে অবশ্যই বেশি। আর কোরিয়ার রাজধানী বিশ্বের সবচাইতে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটা অন্যতম শহর, এই জায়গাতে বাসা ভাড়ার পরিমাণটা একটু বেশি হবে। তার কারণে গ্রামের মধ্যে থাকা একটা ইউনিভার্সিটির চাইতে এইখানে সুযোগ সুবিধার পরিমাণও বেশি হবে এবং খরচের পরিমাণটা তুলনামূলক একটু বেশি হবে। তো একটা ইউনিভার্সিটিতে আমরা যদি বলি যে এইখানে সৌলের মধ্যে একটা বাসায় গড় খরচ, যদি আপনি সিঙ্গেল একটা বাসা নিয়ে থাকেন তাহলে মাসে গড় 25 থেকে 30,000 টাকা ভাড়া দেওয়া লাগতে পারে। তবে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যেহেতু বেশি প্রিফার করছি, ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে এখান থেকে স্টুডেন্টরা অন্য ইউনিভার্সিটিতে চলে যাওয়ার সুযোগ আছে, বা মেয়েরা যদি হয় তাহলে এইখানে ওমেন্স ইউনিভার্সিটির হোস্টেলে উঠে যাবে। হোস্টেলে উঠে গেলে আবার খরচের পরিমাণটা গ্রামের মতো স্বাভাবিক হয়ে আসবে, যদিও একটু বেশি হবে তারপরে অনেকটা স্বাভাবিক হবে। তবে কাজের দিকেও পরবর্তী সময়ে যারা এখানে পার্ট টাইম জব করবেন, গ্রামের চাইতে শহরের মধ্যে পার্ট টাইম জবগুলো স্ট্যান্ডার্ড হবে এবং স্যালারির পরিমাণটা বেশি হবে। এছাড়া হেলথ ইন্স্যুরেন্স থাকে। হেলথ ইন্স্যুরেন্স সাধারণত ১ লক্ষ ওয়ান, তবে যদি ইউনিভার্সিটি করে দেয় ১ লক্ষ ওয়ানের মধ্যে হবে। ইউনিভার্সিটি যদি না করে দেয় তাহলে থার্ড পার্টির দ্বারা যদি আপনারা করাইতে যান তাহলে ১,২০,০০০ ওয়ান লাগবে। আইডি কার্ডের জন্য ৩৫,০০০ ওয়ান ফি। এইটাতে সাধারণত যদি থার্ড পার্টি দিয়ে বা বাহির থেকে আপনারা নিজেরা করতে যান তাহলে ৫০,০০০ ওয়ানের মতো ফি লাগবে। টোটাল যদি আমরা বলি তাহলে গড় ৬ মাসের জন্য ২,৪০,০০০ টাকা লাগবে। তো এটা হিসাব করে যদি আমরা বলি তাহলে ১০,৫০,০০০ টাকা, আর আমাদের এজেন্সি ফি হচ্ছে ১ লক্ষ টাকা। এর বাহিরে আরেকটা চার্জ লাগে। ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তির আগে আমরা বাংলাদেশ থেকে ডকুমেন্টসগুলো একবার যাচাই করে আমরা আমাদের যে রাইটার আছে তাদেরকে দিয়ে আপনাদের এসওপি, কাভার লেটার ইত্যাদি যেগুলো আছে সেগুলো লিখিয়ে নিই। তো এগুলো পরে আমরা সেগুলোকে দক্ষিণ কোরিয়াতে প্রেরণ করে থাকি। দক্ষিণ কোরিয়াতে প্রেরণ করার পরে ইউনিভার্সিটি থেকে এই ডকুমেন্টসগুলো দেখার আগে সাধারণত ৬০,০০০, ৮০,০০০ বা ১,২০,০০০ ওয়ান তারা স্ক্রিনিং ফি নিয়ে থাকে, যে ফিটা এখানে উল্লেখ করা থাকে না, ইনভয়েসে থাকে না। অর্থাৎ আপনাকে ভাইবা পরীক্ষায় পাস করানোর আগ পর্যন্ত এই ফিটা ইউনিভার্সিটিতে এই ভর্তি কর্তৃপক্ষ দিয়ে থাকে, অর্থাৎ আমাদেরকে এই ফিটা দিতে হবে। তাহলে প্রথমে যখন আপনি ফাইল ওপেন করবেন আমাদের কাছে তখন আমাদেরকে ২০,০০০ টাকা বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে। এই টাকার বিপরীতে আপনাকে ভাইবা পর্যন্ত আমরা নিয়ে আসবো। ভাইবাতে পাস করার পরে ভাইবা পর্যন্ত আমরা নিব। ভাইবার পরে পাস করবেন যখন, তখন আপনাদেরকে এই যে উপরে টিউশন ফি এবং ভর্তি ফির ইনভয়েসটা দেওয়া হবে। ভর্তি ফি দেওয়া শেষ হলে দক্ষিণ কোরিয়া থেকে ভিসা আবেদন করা হবে। ভিসা আবেদন করা হলে যখন আপনারা ভিসা নাম্বার পাবেন, ভিসা ইস্যুইং নাম্বার পাবেন বা কনফার্মেশন লেটার পাবেন, তখন এটা নিয়ে এক সেট ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে কোরিয়ার দূতাবাসে দিবেন। তারপরে ভিসা হয়ে গেলে অ্যাডিশনাল ফি দিবেন। অ্যাডিশনাল ফির পাশাপাশি যদি আপনারা ডরমেটরি ফি আমাদেরকে দিয়ে করাতে চান, পিক আপ যদি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে আমাদের ফি দিবেন। অন্যথায়
পিক আপ ডরমেটরি আপনারা নিজ দায়িত্বে যদি কারো পরিচিত থাকে কোরিয়াতে বা সৌলে থাকে, তার বাসায় যদি নিয়ে থাকার ব্যবস্থা থাকে তাহলে করতে পারেন। নিজে বাসা করলে নিজের নামে চুক্তিপত্র দিয়ে আপনারা আইডি কার্ডের আবেদন করতে পারবেন। যদি কারো ভাড়া বাসায় থাকেন তাহলে অনেকগুলো ডকুমেন্টস তাকে সংগ্রহ করে দিতে হবে, বা কারোর সাথে রুম শেয়ার করেন অনেকগুলো ডকুমেন্টস তাকে সংগ্রহ করে দিতে হবে আপনাদের আইডি কার্ড করার জন্য। তো আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি আবারও। ভালো এবং নর্মাল ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য হচ্ছে $2000, এবং নর্মাল ইউনিভার্সিটিতে দুই সেমিস্টার অর্থাৎ 6 মাসের টিউশন ফি দিয়ে আসা যায়, ভালো ইউনিভার্সিটিতে 1 বছরের টিউশন ফি দিতে হয়। এখন এই হচ্ছে মূল পার্থক্য। এখন আপনি যদি ভালো ইউনিভার্সিটিতে এসে 6 মাসে আপনার কোর্স সম্পূর্ণ করে ফেলেন তাহলে বাকি থাকে 6 মাস, আপনারা এই 6 মাসের টিউশন ফি ফেরত পাবেন। কেউ যদি 9 মাসে কোর্সটা শেষ করে থাকেন তাহলে আপনারা 3 মাসের টিউশন ফি ফেরত পাবেন, এবং যেটা অনার্সে ভর্তির সময় আপনাদেরকে কাজে দিবে, এই টাকাটা ব্যাক করা হবে। এটা অনার্সের ভর্তির সময় আপনাদের ভর্তি ফি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে অতিরিক্ত কিছু টাকা লাগলেও লাগতে পারে। এখন কথা হচ্ছে আপনি চাইলে কি 6 মাসে কোর্স শেষ করতে পারবেন না? আপনাদেরকে বলেছি প্রথমে যে অনার্স এবং মাস্টার্সে ইনটেক হচ্ছে 2টি, ল্যাঙ্গুয়েজ কোর্সে 4টি। তো কেউ যদি জুন ইনটেকে ভর্তি হন তাহলে তার 6 মাসে যদি কোর্স সে যদি লেভেল 3 পায় তাহলে তার কোর্স শেষ হবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নেই, ভর্তি হইতে হবে মার্চ ইনটেকে। তো মার্চ ইনটেক পর্যন্ত 3 মাস কোরিয়াতে তার শুধু শুধু বসে থাকার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? বাধ্য হয়ে তাকে 9 মাস ক্লাস করতেই হবে। কিন্তু যে সেপ্টেম্বরে কোরিয়াতে ঢুকবে সে কিন্তু চাইলে ফেব্রুয়ারির মধ্যে 6 মাসে সে তার কোর্স সম্পূর্ণ করে সে 6 মাসে ভর্তি হইতে পারবে। তাহলে যারা জুনে ভর্তি হবে বা ডিসেম্বরে ভর্তি হবে তাদেরকে 9 মাস কোর্স করতে হবে। যারা মার্চ এবং সেপ্টেম্বরে ভর্তি হবে তারা 6 মাস কোর্স করবে। এখন 6 মাস বা 9 মাস কোর্স করে তারা বাকি টিউশন ফিস 3 মাস অথবা 6 মাসেরটা ফেরত পায়। তো যারা 9 মাস ক্লাস করে তাদের অ্যাডভান্সটা কোথায়? তাদের অ্যাডভান্স হচ্ছে তারা চাইলে টপিক লেভেল 5 পর্যন্ত তুলতে পারে সাধারণত, কিন্তু 6 মাস পরে টপিক লেভেল 5 পাওয়াটা সো টাফ। তো যারা টপিক লেভেল 3 মাস অতিরিক্ত পরে টপিক লেভেল 5 তুলবে তারা অনার্সে ভর্তির সময় ভালো একটা স্কলারশিপ পাবে। অর্থাৎ আমরা যদি ধরি যে সে যদি টপিক লেভেল 5 পায় তাহলে তার 70 থেকে 80% স্কলারশিপ পাবে, যেটা অনার্সে ভর্তির সময় তার টিউশন ফি একদম কমে যাবে এবং সে ভাষাগত দিক থেকে অনেক দক্ষ হবে। কিন্তু যে 6 মাসের টিউশন ফি দিয়ে বাকি 6 মাসের টিউশন ফি ফেরত পাচ্ছে সে কিন্তু মাত্র টপিক লেভেল 3 করে সে 30% স্কলারশিপ পাচ্ছে বা তার চাইতে কম পাচ্ছে। তার কিন্তু টিউশন ফি 6 মাস পরে ভর্তির সময় বেশি হবে। অর্থাৎ 9 মাসের কোর্সে যারা আসবে তারাই বেশি অ্যাডভান্টেজ হবে। এবং দক্ষিণ কোরিয়াতে ভিসার ক্ষেত্রেও দেখা যায় যে সেপ্টেম্বর ইনটেক এবং মার্চ ইনটেকে অনার্সের এবং মাস্টার্সের আবেদন থাকে। আবেদনের পরিমাণ এম্বাসি এবং দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশনে বেশি থাকার কারণে ল্যাঙ্গুয়েজ কোর্সের ভিসার উপরে একটু প্রভাব পড়ে, কিন্তু জুন এবং ডিসেম্বর ইনটেকে কিন্তু এই সুযোগটা একদম ফাঁকা থাকে। তো এই অ্যাডভান্টেজটা আপনারা পেতে পারেন। তো এই হচ্ছে মূলত টাকা পয়সার হিসাব। এখন কাজের ধাপ আমি মোটামুটি বলেছি। আমাদের সাথে এই যে আজকের যে কনসাল্টিং করছেন, এই কনসাল্টিং করার পরে আপনারা যখন আমাদের মাধ্যমে আসার জন্য চুক্তি করবেন তখন আমাদেরকে 20,000 টাকা দিয়ে চুক্তি করতে হবে। এই 20,000 টাকার বিপরীতে আপনাদেরকে আমরা আপনাদের যে ফর্ম ফিল আপ আছে, আপনাদের দক্ষিণ কোরিয়াতে স্ক্রিনিং ফি সহ, আপনাদের এসওপি লেখা, কাভার লেটার লেখা সহ যে কাজগুলো আছে সেগুলো আমরা শেষ করে দিব, অর্থাৎ আপনাদের ইনভয়েস পাওয়া পর্যন্ত। ইনভয়েস পাওয়ার পরে আপনারা এর মধ্যে আপনাদের ডকুমেন্ট সব রেডি করে ফেলবেন। ইনভয়েস পাওয়ার পরে আপনারা এই কোরিয়ার যে টিউশন ফি রয়েছে টিউশন ফি পরিশোধ করবেন। টিউশন ফি পরিশোধ করার পরে দক্ষিণ কোরিয়া থেকে আমরা ইমিগ্রেশনের মাধ্যমে ভিসা আবেদন করব অথবা কনফার্মেশন লেটার নিব ইউনিভার্সিটি থেকে। তারপরে বাংলাদেশে এম্বাসিতে আপনারা দাঁড়াবেন। এম্বাসিতে দাঁড়ানোর পরে আপনাদেরকে ভিসা দিয়ে দিবে 3 থেকে 4 দিনের মধ্যে। ভিসা হয়ে গেলে দক্ষিণ কোরিয়ার আমাদের যে ভর্তি কর্তৃপক্ষ রয়েছে, ভর্তি কর্তৃপক্ষের যে কোম্পানি রয়েছে গ্যারান্টর, আপনার ভিসা গ্যারান্টর, সেই ভিসা গ্যারান্টরকে $2,000 দিতে হবে। সঙ্গে বাংলাদেশে আমাদের এজেন্সি ফি রয়েছে, এজেন্সি ফি 1 লক্ষ টাকা দিতে হবে। এরপরে আপনারা চাইলে ডরমেটরি ফি দিবেন, পিক আপ ফি দিবেন। যদি না চান সেটা আপনারা নিজেরা ব্যবস্থা করতে পারেন। তবে আসার পরে আপনাদের এগুলো ছাড়া কিন্তু আইডি কার্ডের আবেদন করতে পারবেন না, সেটা মাথায় রাখতে হবে। আর যদি কারো ভিসা না হয় সেটা 1%, যেহেতু এই ইউনিভার্সিটিগুলোর ড্রপ আউটের হারও 1%, এবং ভিসা না হওয়ার কারণ ডকুমেন্টস অথেন্টিক থাকলে 100%, যদি ডকুমেন্টসের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে হয়তো 1%-এর ভিসা ড্রপ করার সম্ভাবনা থাকে। যদি কারো রিজেক্ট হয় তাহলে সে এই যে 6 লক্ষ টাকা যেটা দিয়েছেন তাহলে সেটা টিউশন ফি যেটা দিয়েছেন টিউশন ফিটা আপনারা রিটার্নের জন্য আবেদন করতে পারবেন।
আর তাদের তো ভিসা না হইলে তো $2000 তাদেরকে নেওয়া হয় নাই, বা আমাদের যে $1,00,000 ফি রয়েছে সেটাও নেওয়া হয় নাই। আর দক্ষিণ কোরিয়াতে তারপরে আমরা একটা সম্ভাব্য ফ্লাইট দিব, আপনাদের সঙ্গে আলোচনা করে মিটিং দিব, যারা যারা ডরমেটরি নিতে চান তাদের ডরমেটরির ব্যবস্থা করা, যারা ফ্লাইটের কোন ফ্লাইটে আসবেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সস্তা ফ্লাইট যেন খুঁজে বের করে একসঙ্গে সবাই আসা যায় সেটার ব্যবস্থা করব। এবং সর্বশেষ কোরিয়াতে এসে ক্লাসের আবেদন করবেন, আর যাদের রিফান্ড তাদের রিফান্ড যেন ক্লাসের আগেই হয়ে যায় সেটা আমরা চেষ্টা করব। খণ্ডকালীন চাকরির বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। কাজের বিষয়ে আমি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আইন কানুন সহকারে। এখানে শুধু সংক্ষেপে বলবো, দক্ষিণ কোরিয়াতে প্রত্যেক ঘন্টা কাজের মূল্য বাংলাদেশি টাকায় 800 টাকার উপরে একটা স্টুডেন্ট অনেক টাকা আয় করতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে প্রথম 6 মাস কিন্তু কাজের কোনো অনুমতি নাই। 6 মাস পরে যখন আপনি লেভেল 2 বা 3 পাবেন তখন আপনি কাজের অনুমতি পাবেন। পরে অনার্সে যখন ভর্তি হবেন তখন ইউনিভার্সিটি ক্যাটাগরি অনুযায়ী কাজের সুযোগ পাবেন। রিফান্ড পলিসি নিয়ে যদি সংক্ষেপে একটু বলি, আপনারা দেখতেছেন এখানে আমি একটা ইউনিভার্সিটি ইনভয়েস দেখানোর চেষ্টা করেছি। ইনভয়েসের মধ্যে রিফান্ড পলিসি সম্পূর্ণ উল্লেখ করা থাকে। ব্যাংকে যখন আপনারা টিউশন ফি পাঠানোর জন্য স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো যাচাই করে দেখার পরে আপনাদেরকে ডকুমেন্ট খুলে দেওয়া হবে। ইউনিভার্সিটি চাইলেও কারো অ্যাকাউন্টে অন্য কারো অ্যাকাউন্টে এই রিফান্ডের টাকা পাঠাতে পারবে না। আপনারা যে ফান্ড থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড করেছেন ঠিক সেই অ্যাকাউন্ট থেকে আবেদন করলে সেইখানে টাকা রিফান্ড করা হবে। স্কলারশিপ এবং মেজরের ব্যাপারে একটু ধারণা দিবে এবং পরবর্তী ধাপগুলো কি ল্যাঙ্গুয়েজ কোর্সের পরে। স্কলারশিপের কথা একটু আগে বলেছি, ল্যাঙ্গুয়েজ কোর্সে আলাদা কোনো স্কলারশিপ নেই, সবারই একই সমপরিমাণ টাকা দিয়ে আসতে হয়। অনার্সের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে যেটা আইএলটিএস এর স্কোর বা অন্যান্য স্কোরের উপরে ডিপেন্ড করে স্কলারশিপ দেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে স্কলারশিপ হচ্ছে আপনি কত পার্সেন্ট ক্লাসে উপস্থিত ছিলেন তার উপরে আপনার টিউশন ফি থেকে কিছুটা রিটার্ন করা হয় পরের সেমিস্টারে। তারপরে আপনি কেমন রেজাল্ট করেছেন এই ক্লাসে তার উপরে ডিপেন্ড করে 5 লক্ষ 10 লক্ষ 1 পর্যন্ত এইখান থেকে আপনাদেরকে প্রত্যেক সেমিস্টারে স্কলারশিপ হিসেবে ব্যাক করা হবে। এবং যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে দক্ষিণ কোরিয়াতে পড়বেন তারা অনার্সে ভর্তির ক্ষেত্রে অনেক বেশি মেজর, অনেক বেশি সাবজেক্ট ভ্যারাইটিসে ভর্তি হতে পারবেন। পরবর্তীতে যারা ছেলে আছেন, সুকমিয়ং ওমেন্স ইউনিভার্সিটিতে মেয়েদের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্সে ছেলেদেরও ভর্তির সুযোগ আছে। ছেলেরা এইখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে অন্য ইউনিভার্সিটিতে চলে যেতে পারবে এবং মেয়েরা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। স্কলারশিপের আরেকটা বিষয় যেটা বলেছি যে যারা 1 বছরে টিউশন ফি দিয়ে আসতেছেন 6 মাসে যদি কোর্স শেষ হয় বাকি 6 মাসের টাকা ফেরত পাবেন, 9 মাসে যদি কোর্স শেষ হয় বাকি 3 মাসের টাকা আপনারা ফেরত পাবেন। এটা আপনাদের অনেকটা স্কলারশিপের মতো কাজে দিবে এবং যারা ভালো রেজাল্ট করবেন তারা পরবর্তীতে ভালো স্কলারশিপ পাবেন। একজন শিক্ষার্থীর আয় ব্যয় হিসাব আপনাদেরকে একটু বলি। দক্ষিণ কোরিয়াতে একজন শিক্ষার্থী 1 বছরে গড়ে প্রত্যেক মাসে 200 ঘন্টা করে কাজ করতে পারে। অনার্সের একটা স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট 250 ঘন্টার উপরে কাজ করতে পারে। তো অনার্সের একটা স্টুডেন্ট 4 বছরে এখানে থাকাকালীন সময় সে যদি একটু পরিশ্রমী হয় তাহলে সকল পড়াশোনার খরচ বাদ দিয়ে বছরে 10 থেকে 12 লক্ষ টাকা সেভ করতে পারবে। আর যদি পরিশ্রমী না হয় বা উদুরপিণ্ডি হয় তাহলে তো আসলে এটা হিসাব করার মতো নয়। তবে স্বাভাবিক হিসাব অনুযায়ী 200 ঘন্টা করে কাজ করতে পারে। আর দক্ষিণ কোরিয়াতে 2 সেমিস্টারে একটা স্টুডেন্টের থাকা খাওয়ার খরচ 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। তাহলে আপনারাই মোটামুটি হিসাব করতে পারবেন। ভবিষ্যৎ ভিসা সুবিধা এবং নাগরিকত্ব। দক্ষিণ কোরিয়ার সরকার বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের নাগরিকত্ব সুবিধা রেখেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে যেগুলোতে জনসংখ্যা নিম্নমুখী সেই স্থানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম সুযোগ রেখেছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেগুলো কর্মমুখী বিশ্ববিদ্যালয় 2 বছর করার পরে এখান থেকে E9 কর্মীতে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে। 4 বছর করলে সরাসরি E7-1 বা E7-2 ভিসাতে যাওয়ার সুযোগ রয়েছে, বা F2R, E7-4R ইত্যাদি ভিসায় বর্তমান আরও কিছু ভিসা চালুর প্রক্রিয়া করেছে। এবং দক্ষিণ কোরিয়া সরকার বিদেশিদের মধ্যে যারা শিক্ষিত দক্ষ তাদেরকে সুযোগ দেওয়ার জন্য চিন্তা করছে, অর্থাৎ স্টুডেন্টদের জন্য ভবিষ্যতে আরও কিছু দিক খুবই বেশি খোলা আছে। জনসংখ্যা নিম্নমুখী অঞ্চল বর্তমানে 104টি। এই জায়গার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদেরকে বিশেষ কিছু সুযোগ দেওয়া হবে। আমি কোরিয়ার আইনের বই থেকে আপনাদেরকে কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি। এই সেমিস্টারে অর্থাৎ জুন সেমিস্টারে আমরা 3টা ইউনিভার্সিটিতে ভর্তি করতেছি, সেপ্টেম্বর সেমিস্টারে হয়তো 5টাতে করব এবং যদি আমরা এটাতেও সফল হই, আমাদের কোটা যদি ফিল আপ করতে পারি তাহলে ডিসেম্বর এবং 2026 সালের মার্চের সেমিস্টারে হয়তো আমরা 7টা বা 8টা ইউনিভার্সিটি টপ ক্লাস ইউনিভার্সিটিতে ভর্তি করব। আর মোটামুটি মাঝারি ক্লাসের যে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি আছে এগুলোতে আমরা মোটামুটি এখন পর্যন্ত 32টির মতো ইউনিভার্সিটিতে আমরা স্টুডেন্ট ভর্তি করার মতো সক্ষমতা অর্জন করেছি। সামনে আমরা আরও করব, আরও এই প্রক্রিয়াগুলো বৃদ্ধি করব, আরও কিছু স্টুডেন্ট ভিসার ক্যাটাগরি রয়েছে সেগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। বাংলা টু কোরিয়ান একাডেমি চালু করা বা পরিচালনা করা খুব বেশি হয় নাই। আমরা খুব বেশি অভিজ্ঞতা বা খুব ভালো ভালো ইউনিভার্সিটির সঙ্গে খুব সফলতার সহিত এখন পর্যন্ত কাজ করি নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা পেলে ভালো করব। তো আমরা একটু সুপিয়ং ওমেন্স ইউনিভার্সিটি সম্পর্কে একটু তাদের প্রোফাইল দেখি। সুপিয়ং ওমেন ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম মহিলাদের জন্য একটা রয়্যাল ইউনিভার্সিটি। এটা 1906 সালে প্রতিষ্ঠা করা হয়েছে মহিলাদের জন্য আলাদা করে একটা ইউনিভার্সিটি, এবং দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর মধ্যে একটা বৃহৎ ইউনিভার্সিটি হিসেবে এটা আত্মপ্রকাশ করেছিল, যার কিউএস র্যাঙ্কিং 1201 থেকে 1400-র মধ্যে, এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যার অবস্থান 138। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটি জানেন তাহলে দক্ষিণ কোরিয়াতে তার অবস্থান 124তম। তো এইখানে 138তম, প্রায় কাছাকাছি, বা আমরা বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি সমমানের একটা ইউনিভার্সিটি। কোরিয়ার র্যাঙ্কিং বর্তমান সময়ে 21, এটা প্রতিনিয়ত ওঠানামা করে। তারপরে আমরা যদি দেখি সংসিন ওমেন্স ইউনিভার্সিটি। সংসিন ওমেন্স ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটা পুরাতন ইউনিভার্সিটি। এটা একজন ডক্টর প্রতিষ্ঠা করে 1936 সালে। এটা মহিলাদের জন্য তৈরি করা একটি ইউনিভার্সিটি কোরিয়ার রাজধানী শহরে, যার কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং হলো 1001 থেকে 1200-র মধ্যে, এবং সাবজেক্টের দিকে র্যাঙ্কিং 51 থেকে 100, অর্থাৎ এখানে ভালো ভালো সাবজেক্ট আছে পড়ার জন্য। আর এশিয়াতে তার অবস্থান হচ্ছে 144তম। কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে মাত্র 18তম, অর্থাৎ কোরিয়াতে এটা খুব ভালো র্যাঙ্কিং করেছে। এরপরে যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে কোরিয়া ইউনিভার্সিটি। এটার কথা তো আসলে বলা বাহুল্য। এটা 1905 সালে প্রতিষ্ঠা করা একটা ইউনিভার্সিটি, এবং রিসার্চের জন্য গোটা পৃথিবীতে এটা খুব নামকরা ইউনিভার্সিটি, এবং হসপিটালিটির জন্য অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে এটা খুব সুনাম করেছে। এবং এটা একটা স্কাই ইউনিভার্সিটি হিসেবে পরিচিত, যে আকাশ ইউনিভার্সিটি, আকাশের ইউনিভার্সিটি হিসেবে পরিচিত, যার একটা নিক নাম আছে আনাম টাইগার্স, এবং এর মস্কট হচ্ছে টাইগার। এর আপনারা একটা লোগোতে দেখতে পাচ্ছেন বাঘ খুব রাগান্বিত হাঁ করে আছে, এরকম একটা ছবি। বর্তমানে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর অবস্থান 67তম। এটা আসলে বলাই বাহুল্য যে কত ভালো একটা ইউনিভার্সিটি। এবং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর যে সাবজেক্ট র্যাঙ্কিং আছে সেইখানে এটার অবস্থান 25তম। এশিয়ার র্যাঙ্কিং এ এটার অবস্থান 10, এবং কোরিয়ার র্যাঙ্কিং এ এটার অবস্থান 3য়। অর্থাৎ কোরিয়ার টপ একটা ইউনিভার্সিটি হচ্ছে কোরিয়া ইউনিভার্সিটি বা কোরিয় দেহাক্কিউ। তো এটাতে আলহামদুলিল্লাহ আমাদের ভর্তির একটা সুযোগ এসেছে বাংলাদেশি স্টুডেন্টদের। আর এরপরে যদি আমরা ভর্তি করি তাহলে সেমিয়ং ইউনিভার্সিটি আছে, তারপরে সুকিয়ং ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটিগুলোকে আমরা পরের সেমিস্টারে ভর্তির চেষ্টা করব। আরও যে ইউনিভার্সিটিগুলো আছে আমরা সেপ্টেম্বর, ডিসেম্বর এবং মার্চ, তার পরবর্তীতে আমরা যদি আরও সুযোগ পাই আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করব। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের একাডেমির সম্পর্ক কীরকম? মাঝারি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে তাদের সঙ্গে আমরা সরাসরি চুক্তি করি বাংলাদেশ থেকে। আমি বর্তমানে যে ইউনিভার্সিটিগুলোর সাথে চুক্তি করি শুধুমাত্র আমি বাংলাদেশি প্রতিনিধি হিসেবে তাদের সাথে চুক্তি করতে পারবো, আর কেউ এই ইউনিভার্সিটিগুলোর সঙ্গে চুক্তি করতে পারবে না। এরকম শর্তে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর সাথে চুক্তি করি, কিন্তু সেই জায়গাতে একটু কাজ করতে দ্বিধাবোধ হয়, কারণ বাংলাদেশ থেকে ভিসা রেশিওটা বর্তমানে কম, আর আমরা ডকুমেন্ট যাচাই করার পরেও দেখা যায় আমাদের এম্বাসি সেগুলোকে ফেক মনে করে ভিসাটা ড্রপ করে, যার কারণে আমরা চেষ্টা করতেছি দক্ষিণ কোরিয়া থেকে যে ইউনিভার্সিটিগুলোর ভিসা ইস্যু করা যায় সেগুলো নিয়ে। তো এর মধ্যে যদি আমরা বলি মাস্টার্সের ই ভিসা ইস্যু করা যায়, অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করছি মাস্টার্সে 100% ভিসা ইস্যু করে দেওয়ার জন্য। অনার্সে এই যে ভালো যে ইউনিভার্সিটিগুলোর কথা বললাম এইগুলোতেও আমরা চেষ্টা করতেছি ই ভিসা করে দেওয়ার জন্য, এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে বেশি পরিমাণ, চাইলেও খুব বেশি সুযোগ নেয় একটা দেশ থেকে একটা ইউনিভার্সিটি খুব বেশি স্টুডেন্ট নিতে পারে না, তারপরে যত দূর সম্ভব আমরা চেষ্টা করব ভিসা ইস্যুইং নাম্বার দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য। দক্ষিণ কোরিয়াতে আসার পরে তাদের স্টুডেন্টদেরকে পিক আপ করা, তাদেরকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া, কেনাকাটা করে দেওয়া, সিম কিনে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং করে দেওয়া, এই ধরনের কাজ, ডরমেটরি ম্যানেজ করে দেওয়ার মতো যে কাজ রয়েছে সেগুলো আমাদের এজেন্সি বর্তমান সময়ে করে আসছে। এবং যখন বৈধ কাজের অনুমতি হবে তখন আমরা চাকরি খুঁজে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছি, যেটা অন্য কোনো এজেন্সি এখন পর্যন্ত করে নাই। বিশেষ করে পুরাতন যে এজেন্সি, যারা স্টুডেন্ট হয়ে এজেন্সি খুলেছিল, তারা এখন পর্যন্ত এই ধরনের কাজ করে নাই। ভিসা পরিবর্তন সহ অন্যান্য ক্ষেত্রে বা ভিসার মেয়াদ বর্ধনের ক্ষেত্রে আমাদের আবেদনের সহযোগিতা বর্তমানে চলমান আছে। আমরা এখন এই জায়গাতে দক্ষতা অর্জন করতে পারি নাই, আশা করছি আমরা সামনে
যেহেতু আমাদের এজেন্সির বয়সটা খুব বেশি না, তো আমরা চেষ্টা করতেছি এই জায়গাগুলোতে একের পর এক স্টেপগুলো আপনাদের সহযোগিতায় আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ আমরা সেই জায়গাতে রিকভার করব, যেহেতু আমাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উকিল রয়েছে। তারপরে কোরিয়াতে অবস্থানকালে যে ধরনের সহযোগিতাগুলো দরকার থাকে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশে সবচাইতে কম খরচে কাজ করার চেষ্টা করছি। এখন রেগুলার আর স্পেশাল ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য। রেগুলার ইউনিভার্সিটির খরচের দিক থেকে মাত্র ৬ মাসের খরচ দিয়ে আসা যায়। কোরিয়ার মাঝারি ক্লাস যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা এশিয়া ক্লাস আমরা ইউনিভার্সিটি বলতে পারি, এগুলোতে ৬ মাসের টিউশন ফি এবং কোনো ধরনের ডিপোজিট ছাড়া আসা যায়। অর্থাৎ আমাদের যে অতিরিক্ত $২,০০০ দিতে হয় এটা ছাড়াই যেহেতু আসা যায়, এটাতে খরচ কম হয়। কিন্তু স্পেশাল ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র কোরিয়ার টপ নয়, ওয়ার্ল্ডের টপ। একটু আগে আপনাদেরকে দেখাইছি ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ। ভিসাগুলো দক্ষিণ কোরিয়া থেকে করা যায়, আর রেগুলার প্রসেসে ভিসা বাংলাদেশের এম্বাসি ফেস করে নিতে হয়। ব্যাংক ডিপোজিট এবং ডকুমেন্ট যদি 100% থাকে তাহলে স্পেশাল ইউনিভার্সিটিগুলোতে দক্ষিণ কোরিয়া থেকে 100% ভিসা হয়। ভিসা ড্রপ সাধারণত করে না, একদমই যদি আল্লাহ নসিবে না রাখে তাহলে তার কিছু করার নাই। আর অ্যাডিশনাল ফির মধ্যে $২,০০০ দিতে হয়। সেটা কি কারণে দিতে হয় একটু আগে বিশ্লেষণ করেছি। নর্মাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে বা রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো ফি দিতে হয় না। এই হচ্ছে রেগুলার আর স্পেশালের পার্থক্য। অর্থাৎ আমরা যদি বলি যে স্পেশাল ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে কতটুকু টাকা বেশি লাগে, তাহলে $২,০০০ বা $2.৫ লক্ষ শুধুমাত্র বেশি লাগে ভিসা নিশ্চয়তা এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে। আদার্স তেমন কোনো কিছুই নয়। এই হচ্ছে স্পেশাল ভিসা ক্যাটাগরি D41 ল্যাঙ্গুয়েজ কোর্সের স্পেশাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ নুর আলম মোল্লা, ফাউন্ডার সিইও বাংলা টু কোরিয়ান একাডেমি। বর্তমানে 2025 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে অর্থাৎ ঈদের পর থেকে আমাদের অফিস হবে উত্তরা 9 নম্বর সেক্টরে, হাউস নাম্বার 8, রোড নাম্বার 1/V, চতুর্থ তলায় এ সেকশনে। আর এটা হচ্ছে মস্কট প্লাজা এবং উত্তরা নর্থ টাওয়ারের ঠিক অপোজিটে, হাউস বিল্ডিং এর কাছাকাছি। আর দক্ষিণ কোরিয়াতে আমাদের অফিস হচ্ছে ইনচনের সংদোতে, সংদো প্লাজার 5ম তলায় 504 নাম্বার রুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া চাই। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।